উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে আজকে আমার এই সংবাদ সম্মেলন শুরু করছি। সকলকে ধন্যবাদ। সংবাদ সম্মেলনের হেডলাইন ছাত্রলীগ নেত্রী ও যুবলীগ নেতার প্রতারণা এবং জালিয়াতি করে অর্থ আত্মসাৎ, নির্যাতন ও দুর্নীতির মাধ্যমে শত কোটি টাকার সরকারি সম্পত্তি আত্মসাৎ, রাষ্ট্রের কাছে প্রতিকার ও বিচার প্রার্থনা করে আমি এক ভুক্তভোগীর সংবাদ সম্মেলন। এটা একটু ব্যতিক্রম ধর্মী। আমি এই জন্য বলছি যে সাধারণত সংবাদ সম্মেলন আপনারা জানেন একজনে পড়ে কান্নাকাটি করে, তারপরে কিছু ইয়ে করে। তো এখানে আমি পড়বো না কিছু, আপনারা দেখবেন উইথ অল দ্য এভিডেন্সেস, সমস্ত যতটুকু প্রমাণাদি সংগ্রহ করা সম্পন্ন পেরেছি আমরা সবটুকু জোগাড় করেছি। কিছু আমরা দিই নাই শুধু সময়ের সংক্ষেপণের কারণে, কারণ এতে অনেক সময় চলে যাবে। এতেও 110টার মতো স্লাইড হয়েছে, 110টার মতো স্লাইড আছে, আমি দেখাবো আপনাদেরকে। আর এর আগে আমাদের সবটা শেষ হলে তারপরে বাংলাদেশের একজন প্রখ্যাত আইন বিশেষজ্ঞ, সুপ্রিম কোর্টের প্রাক্তন রেজিস্ট্রার জেনারেল জনাব ইকতেদার আহমেদ উনি আছেন। উনি এই পুরো বিচার ব্যবস্থা এবং পুরো নির্যাতন এবং এর প্রতিকার কি হতে পারে, সম্ভাব্য কি হবে, তার সম্পর্কে কিছু বলবেন। আর আমার সাথে আছে আমার বাম দিকে প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন, যিনি 1984 সালে, আবার বলছি 1984 সালে, তার অর্থ 41 বছর আগে, উই আর স্টেইং ইন ওয়ান রুম ইন চিটাগং মেডিকেল কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজে আমরা দুজন একসাথে ছিলাম, একটা রুমেই থাকতাম। যার সম্পর্কে ছাত্রলীগ নেত্রী যখন আমার কাছে আসতো, হি ইজ দ্য উইটনেস। বর্তমানে তিনি ইবনে সিনা মেডিকেল কলেজের চর্ম যৌন বিভাগের বিভাগীয় প্রধান এবং প্রফেসর। আপনারা গেলে ফ্রি চিকিৎসা হবে, চিন্তা করবেন না। উনিও আছেন প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন। উনি আর্মিতে ছিলেন, লেফটেন্যান্ট কমান্ডার নেভিতে, পরে রিটায়ার করেছে, রিটায়ারমেন্ট নিয়ে ইবনে সিনাতে আছে। আমরা তাহলে শুরু করি। ওকে, সো গো টু দ্য নেক্সট। বিসমিল্লাহির রহমানির রহিম। শান্তলো। আমি এখন প্রফেসর ডক্টর আনোয়ার হোসেনকে সংক্ষিপ্ত কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমি রিটায়ার্ড মেজর, বাংলাদেশ আর্মিতে ছিলাম, আর এখন বর্তমানে ইবনে সিনা মেডিকেল কলেজে ইনভিডি মানে চর্ম যৌন ব্যাধি বিভাগের বিভাগীয় প্রধান হিসাবে ইবনে সিনাতে কর্মরত আছি। আমরা আমাদের চিটাগং মেডিকেল কলেজের ডব্লিউ ব্লক মানে ওয়েস্ট ব্লকে রুমমেট ছিলাম 4 জন। তো সালাউদ্দিনে আমাদের 1 বছরের সিনিয়র, আমরা 1 বছরের জুনিয়র ছিলাম, আরো এক রুমমেট ছিল আমার। ইনফ্যাক্ট ওই সময় সিটের ক্রাইসিসের কারণে আমার আরেক বন্ধু, আমরা একসাথে মানে একই বেডে থাকতাম। তো ওই বন্ধু কুষ্টিয়া ইউনিভার্সিটির চিফ মেডিকেল অফিসার ছিল, রিটায়ারমেন্টে গেছে। উনি অলরেডি আসার কথা, কিন্তু যানজটের কারণে এসে পৌঁছতে পারেন নাই। যাই হোক, আরো 2 সিনিয়র রুমমেট ছিলেন, তারা 5 বছরের সিনিয়র ছিলেন আমাদের, একজন 4 বছরের, একজন 5 বছরের। ইনফ্যাক্ট ওনাদের সাথে আমি শুনেছিলাম যে ওনারা বেশ অসুস্থ, বেঁচে আছে কিনা তাও জানি না। তো যাই হোক, রুমমেট হিসেবে আমরা যেটা দেখেছি,
আগে বলে নেই, আমার বাড়ি সিরাজগঞ্জ। আমি আইসোলেটেড এক জায়গায়, মানে রাজশাহীতে লেখাপড়া করলেও চিড়িয়াখানায় ভর্তি হওয়ার পরে তো আমাদের যেভাবে সিট বরাদ্দ দেওয়া হয়েছিল সেই হিসাবে আমরা 18W, মানে আমাদের রুম নাম্বার ছিল, ওয়েস্ট ব্লকের 18 নম্বর রুমে আমরা ছিলাম। আমরা 5 জন ছিলাম। তো আমার সাথে যিনি ডাবলিং ছিলেন একে দিয়ে 5 জন, নাহলে 4 সিটের বেড ছিল। তো এখন আমাদের সালাউদ্দিন ভাই দেখতেই পাচ্ছেন, অনেক বিশাল দেহী মানুষ, অমিতাভ বচ্চন বলতাম আমরা। ওনার অনেক গুণাবলী ছিল, এখনো আছে। তো উনি একটা কোচিং সেন্টারে ক্লাস নিতেন, মানে সেই ক্লাসে ইনফ্যাক্ট ওনাকে যারা কোচিং সেন্টার খুলছে ওনাকে গেস্ট লেকচারার হিসেবে ডাকতেন আর কি। তো হয়তো উনি ওখানে গেছেন, যাওয়ার পরে স্বাভাবিকভাবে উনি যেখানে যা মানে স্বাভাবিকভাবে পরিস্থিতি ওনার অনুকূলে চলে যায়। তেমনি ভাবে একটা মেয়ে তো কিছুদিন পরে দেখি যে আমাদের রুমে আসা শুরু করলো। আসার পরে তো সে বিভিন্ন ভাবে বলার চেষ্টা করলো যে আমি তাকে পছন্দ করি, এটা সেটা অমক তমক। আমরা তো ছোট ছিলাম, আমাদের সিনিয়র 2 ভাই যে ছিলেন ওনাদের বাড়িও, ওনার বাড়ি তখনকার নোয়াখালী, মানে ফেনীতে। আমাদের ওই 2 ভাইয়ের বাড়িও নোয়াখালী ছিল আর কি। তো ওই 2 ভাই, বিশেষ করে আমাদের আলী ভাই যে ছিলেন, উনি অনেক বুদ্ধিমান, মানে গভীর দলের মাঝ অনেক বুদ্ধি সম্পন্ন ব্যক্তিত্বের সম্পন্ন মানুষ। তাকে অনেক বোঝানোর চেষ্টা করতো যে দেখো সেভাবে। আর সালাউদ্দিন আগেই বলে রাখছিল যে না, এই সমস্ত কেউ আসলে যেন পাত্তা টাত্তা না দেওয়া হয়। অনেকবার আসতে, সে আসার পরে সে তার নাম মমতাজ ছিল, ডাক নাম মমতাজ বেগম, না হাসিনা মমতাজ, আমরা মমতা হিসেবেই জানতাম। তো সে এসে শেষ পর্যন্ত আমাদের ওই সিনিয়র রুমমেটদের অনেক বেশি, মানে আমাদের রুমে মাঝে মাঝে এসে কান্নাকাটি করতো। সালাউদ্দিন বলতেন যে আলী ভাই ওকে বের হয়ে যেতে বলেন, এটা সেটা। দেখ আলটিমেটলি যা হয়, সালাউদ্দিন একটু মানে দেখতে শুনতে বড় সড়ো হলো, নরম মনের মানুষ আর কি। তো আলটিমেটলি ওনাদের বিয়ে হয়, আমরা সেই রেলওয়ে ক্লাবে বিয়ে খেলাম। তো পাস করার পরে, জাস্ট রেজাল্ট হওয়ার পরেই উনি বলতেছিল যে আমি যে বিয়ে করবো, একটা কার্ড বানাবো, সেখানে আমার একটা ডেজিগনেশন তো দরকার। একটু ওই যে সালাউদ্দিন, তারপরে ডক্টর সালাউদ্দিন, সেটা ভালো হবে। যে ই করা পর্যন্ত, মানে রেজাল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করে বিয়ে হওয়া হলো। তারপরে আমরা দেখেছি বিভিন্ন, এখন সেখানে কিন্তু সেই মেয়ে মানে মানে মুসলিকা দেওয়ার মতো অবস্থায় বলছে যে আমাকে যে শর্ত দেওয়া হয় সেই শর্তেই আমি রাজি আছি, কিন্তু ওনাকে আমি চাই। আলটিমেটলি যাই হোক, ফ্যামিলি পর্যায়ে বিয়ে হওয়া হলো। এবং আমাকে এক পর্যায়ে ওনাদের বাসায়, যে ওনার বাবাও বেশ প্রভাবশালী, খুব ব্যক্তিত্ব সম্পন্ন লোক, এখন তাকে তো উনি বলতে পারে না। আমরা যাই ওখানে এই প্রপোজালটা দিলাম, আলটিমেটলি বিয়ে হয়ে গেল। তারপরে তো উনি ভালো ছাত্র, ইএনটি বিশেষজ্ঞ, উনি নাক কান গলা রোগ বিশেষজ্ঞ, মালয়েশিয়াতে অনেকদিন শিক্ষকতা করেছেন মেডিকেল কলেজে। এরপরে আমরা এই সমস্ত ঘটনা শুনলাম, কারণ আমাদের ব্যস্ততার কারণে স্বাভাবিকভাবে এত কথা ওভার টেলিফোনে সবসময় বলা হয় না বা দেখা হয় না। তবে গত মানে বেশ কিছুদিন যাবৎ এইগুলোর সাথে, বিশেষ করে সালাউদ্দিন যখন দেশে আসছে এবং উনি একটু জেল জুলুমের শিকার হচ্ছে, তখন থেকে আমরা একটু দেখলাম যে আসলে ঘটনাটা কিরকম। আমরা আসলে এই বিষয়টা কিন্তু আমরা অনেক বেশি, আমি ব্যক্তিগতভাবে বলবো, আমি অনেক বেশি কষ্ট পেয়েছি যে মানে ভদ্র মহিলা মানে যে এতটুকু করতে পারেন, এটা আমার কল্পনাতেই ছিল না। তো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সালাম আলাইকুম। অনেক ধন্যবাদ আনোয়ার, অনেক ধন্যবাদ। আমরা তাহলে এবার মূলেতে চলে আসি। সে যে বলেছে ওই মহিলা, যে মহিলার নেত্রী, ছাত্রলীগ নেত্রীকে চেনা কঠিন। ছাত্রলীগ নেত্রী এটুকুই যথেষ্ট তার চরিত্র চেনার জন্য। কেউ কেউ ফেসবুকে যোগ করে লেখে এটাকে ছাত্রলীগ নিয়ে, এটা কুত্তা লীগ। এনিওয়ে, এখন আমি মূল ইতে চলে আসি। দিয়ে দাও, করে শোনা যাবে সবাই। এটা সহ দাও, এটা মনে দাও, পরে তারপর শেষ হলে আমাকে দিয়ে। আমি শুরু করলাম পুরো প্রজেক্টটা। না না না, এটা এখানেই হবে, এটা এখানে একটু ধৈর্য দেন আপনারা, আমাকে ইনস্ট্রাকশন দিয়ে না, আমি আপনাদের কিন্তু
পরেরটা দাও। এটা কই, পয়েন্টারটা কই? এটাই বুঝি নাই, ওটা আগে সেটাই শুরু করলাম তো। বক্তব্য আমার লিখিত কোনো বক্তব্য নাই, এটাই বক্তব্য, যেটা আপনারা এখানে দেখবেন এটাই বক্তব্য উইথ দ্য প্রুফ, নট দ্যাট আই সে সামথিং, ইউ সি দ্য প্রুফ। নাম্বার ওয়ান, ফার্স্ট ওয়ান, এইটা হ্যাঁ, এটা হলো কেরানীগঞ্জ কারাগার, 22 হাজিরা, 26 আমাকে হাজির করা হয়েছিল কোর্টে। 26 মানে 26শে জুলাই, আমাকে ধরা হয়েছিল 19শে জুলাই। 19শে জুলাই আমাকে ধরার পরে কোর্টে হাজির করেনি। আর 7 দিন, 19 তারিখ থেকে 26 তারিখ, 7 দিন আমি ঘুমছিলাম হারুনের ভাতের হোটেলে। ভাতের হোটেল 24 ঘন্টা লক আপ, সেটা কষ্ট, তবে সকালবেলা খিচুড়িটা মজা ছিল। কিন্তু 26 তারিখে হাজির করলো, আমাকে কেরানীগঞ্জ পাঠালো। নেক্সট, আমাকে 31 তারিখে পাঠিয়ে দেওয়া হলো কাশিমপুর কারাগারে। নেক্সট, কাশিমপুর কারাগারে অবস্থানের জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগার হতে বদলি পাওয়া গেল। যারা কি চেনা যাচ্ছে আমার এখনকার চেহারা তখনকার চেহারা কিছু মিল আছে কিনা? আছে, আচ্ছা ঠিক আছে। তখন ওখানে চুল দাঁড়িয়ে একটু বেশি লম্বা ছিল, এখন আমি কেটে কেটে ছোট করে ফেলছি। সিনিয়র জেল সুপার কাশিমপুর, আর সেখান থেকে আমি প্রেসিডেন্টের ক্ষমায় 5 তারিখে মুক্ত হয়েছি। ঠিক আছে, এটা আপনারা বিশ্বাস করেন কি করেন না? না সেটা আমি বলবো, আমি প্রশ্ন করবো, আমার এই কথাটা কি সত্য বলে বিশ্বাস করেন কি করেন না আপনারা? না 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 না, আমি এভিডেন্সটা ক্রিয়েট করলাম এই জন্য, নাও আমি পড়তে পারতাম এটা, আই কুড হ্যাভ রিড ইট, বাট আই ডোন্ট ডু ইট বিকজ আই ওয়ান্ট টু শো ইউ দ্য প্রুফ, সো দ্যাট ইউ শুড বিলিভ ইট ইজ উইথ এভিডেন্স। এখানে টেম্পারিং এর কিছু নাই। আচ্ছা নেক্সট, ওটার উল্টা পৃষ্ঠাটা, এটা হলো প্রিজনার্স কার্ড বলে, প্রিজনার্স কার্ডের উল্টা পৃষ্ঠা। নেক্সট নেক্সট, এটা হলো কাবিননামা বা নিকাহনামা, ঠিক আছে না? রাইট, এখানে দুটো জিনিস মার্ক করেন। উপরে হলো তার নাম, এই যে মহিলা ছাত্রলীগ নেত্রীর নাম কি দিয়েছে ওটা দেখে। নেক্সটটা দেখাও। তারিখ হলো 3/6/1988। তার অর্থ নিকাহনামাতে এই মহিলাকে বিয়ে করেছি আমি 3, যে মহিলার কথা ডক্টর আনোয়ার বললো যে she used to come to me, ওখানে আসতো এন্ড বিরক্ত করতো। এনিওয়ে, শেষ পর্যন্ত বিয়ে করেছি। বিয়ে করার কত তারিখে না, প্রিভিয়াস 3/6/1988, ঠিক আছে? তারিখটা খেয়াল রাখবেন একটু। আর নামটা দেখো, নেক্সট আসো, নামের এটা দেখাও। হ্যাঁ, এখানে দেখেন মমতাজ বেগম দম হাজি মোহাম্মদ তোবারকুল্লাহ, উনি পিতা হাজি তোবারকুল্লাহ। দেখেন নাম আর মমতাজ মাঝখানে কেটে উপর দিয়ে লিখে দিচ্ছে কি হাসিনা লিখে দিচ্ছে। নামটা নাম সে দিয়ে, তার আসল নাম হলো হাসিনা মমতাজ, কিন্তু কাবিনের ভিতরে নাম দিল কি মমতাজ বেগম। এই ডকুমেন্টে, টেম্পার্ড ডকুমেন্টে দিয়ে মামলা করেছে আমার বিরুদ্ধে 23 বছর পরে। আসতেছে নেক্সট দেখেন, এইটা আমরা তুলেছি, ওইটা ওরা তুলেছে, মানে কনে পক্ষ ওই মহিলা পক্ষ তুলেছে, এটা আমি তুলেছি। এখানে দেখেন নামটা কি, আবার নামটা ছোট করে দেওয়া আছে। দেখেন নেক্সট আসেন, নেক্সট আসো, দেখেন নামটা কি দেওয়া আছে।
পড়া যাচ্ছে? মমতাজ বেগম। ওখানে কিন্তু তাদেরটাতে তারা ওটাকে টেম্পার করে ওই ডকুমেন্টটা দিয়ে মামলা করেছে আমার বিরুদ্ধে। তারিখটা একই, 3/6/1988, নাম হলো মমতাজ বেগম। নেক্সট আসো, নেক্সট। এটা হলো তালাকনামা। এই যে মমতাজ বেগম নামটা দিল, আমি কখন জানলাম? এই যে দেখেন, 25/10/2011, ঠিক আছে না? 25/10/2011 যখন আমি তালাক দিবার মনস্তাব করলাম, কেন তালাক দিয়েছি সেটা আসতেছে পরে, তখন ম্যারেজ রেজিস্টার, ডিভোর্স রেজিস্টারের কাছে যাওয়ার পরে উনি বলল আপনার নিকা নামা লাগবে যদি আপনি তালাক দিতে চান। আপনি যে তাকে বিয়ে করছেন তার প্রুফ লাগবে, তো তাহলে না আপনি তালাক দিবেন তাকে। অথচ এই 23 বছর আমাদের 2টা সন্তান আছে। আমার একটা ছেলে একটা মেয়ে, বড়টা ছেলে ছোটটা মেয়ে। তো তখন কাবিনটা তুলতে যখন গেলাম, তখন দেখলাম যে নাম তো এখানে মমতাজ বেগম, হাসিনা মমতাজ না। আমি 23 বছর ঘর সংসার করলাম হাসিনা মমতাজের সাথে, আর কাবিনে গিয়ে দেখলাম যে এটা তো মমতাজ বেগম। আলোচনা করার পরে ম্যারেজ এন্ড ডিভোর্স রেজিস্টার বলল আপনি যাকে বিয়ে করছেন তাকেই তালাক দিতে হবে, যাকে বিয়ে করছেন তাকেই তালাক দিতে হবে। তারা বললো তাহলে ঠিক আছে, মমতাজ বেগম নামে তালাক হবে, ঠিক আছে না? এই মমতাজ বেগম নামে তালাক দিলাম কত তারিখে? 25 অক্টোবর 2011 তারিখে। আচ্ছা, এরপরে দেখেন স্টোরি, এটা আবার শর্ট করে দেখেছি। দেখেন 25/10/2011 মৌখিক ও লিখিত ভাবে তালাক দেওয়া হয়েছে, তারপরে তালাকে বায়ন করা হয়েছে বনিবনা না হয়। নেক্সট, এই মামলা শুরু হলো। এই দেখেন মামলার তারিখটা দেখেন, এখানে নাম কি দিছে আর মামলার তারিখটা কত দেখেন। নাম দিছে এখানে, ওর নাম কি, নেক্সট দেখো, হ্যাঁ বাদী নাম দেখেন মমতাজ বেগম ওরফে হাসিনা মমতাজ নাম। তারিখটা দেখো, তারিখ হলো 2/1, তারিখটা শর্ট করে দেখো, হ্যাঁ তারিখ দেখেন, তারিখটা কত? 1/1/2000 কত 12। তালাক দেওয়া হয়েছে কখন? 25/10/2011, ঠিক আছে না? কোন টেম্পারিং আছে এখানে? এটা একদম কনফার্ম, এটা কোর্টের কাগজ এটা। আচ্ছা, এখানে এখন দেখেন সাধারণত যা হয়, আল্লাহু আকবার, সালাতুল ফাতিহা। اللهم رب هذه الدعوة بمحمد الوسيلة والفضيلة درجة الوضع مقام محمود الذي يرزق يوم القيامة আলহামদুলিল্লাহ। সরি, সাধারণত যা হয় যৌতুকের ক্ষেত্রে, আমার বিয়ে হয়েছে কখন? 3/6/1988, তাই না? 1988 সালের 3রা জুন। যৌতুকের মামলা হয়েছে কখন? 1/1/2012। কত বছর? প্রায় 23 বছর পর। 2 নম্বর হলো 23 বছর পর, এটা আনইউজুয়াল, যৌতুকের জন্য টাকা চাইলে শুধুতেই টাকা চায় বা মারধর করে। 2 নম্বর হলো যৌতুকের জন্য টাকা চাইয়া মারধর করে টাকা যদি না দেয় তাহলে বলে যে তোর তালাক দিয়ে দিব। দিস ইজ দ্য ইউজুয়াল প্র্যাকটিস। ব্যতিক্রম হয়তো হতে পারে, বাট ইউজুয়াল প্র্যাকটিস ইজ দিস। তার তোর মাধ্যমে আমার টাকা না আইনা দিলে, দুইটা থাপড় দুইটা চারটা মারলো, 50,000 টাকা আইনা দিল, 1 লাখ টাকা আইনা দিল, তারপরে আরো কিছু দেয়, আরো কিছু আইনা দিয়ে, এইভাবে হয়। আর না দিলে জাস্তাকে তালাক দিয়ে দিলাম। এখানে কি হয়েছে? আমি তালাক দিছি তাকে 25/10/2011 তে, আর সে 1/1/2012 মামলা করলো যে শ্বশুরবাড়িদের কি আছে। নেক্সট আসো, এখানে কি লিখতে দেখেন, গত 1/1/2012 ইংরেজি তারিখে আনুমানিক সকাল 10 ঘটিকায় সময় বর্তমান ঘটনাস্থল, বাদীর নিকট নতুন গাড়ি কেনার জন্য 20 লক্ষ টাকা যৌতুক দাবি করে। বাদী এই যৌতুক দাবি পূরণে অপারগতা ও অক্ষমতা প্রকাশ করিলে কথা কাটাকাটির এক পর্যায়ে আসামি তার নাবালক সন্তানদের সামনে বাদীকে চুল ধরে টেনে শরীর থেকে কিলঘুষি মারে, লাথি মেরে জখম করে রক্ত ফুলাইয়া মাথা ছিটাই গেছে। এখন দেখেন, ডিভোর্স যখন হয়ে গেছে তখন কি আর ওয়াইফ আছে? 25/10/2011 পরে ওই মহিলা কি আমার স্ত্রী আছে? নাই। শ্বশুর বাড়িতে যাওয়ার কোনো কারণ আছে আমার? আছে কিনা আপনারা বলেন, সাংবাদিক আপনারা তো বিবেক আছে। নাই, আমার শ্বশুর বাড়িই তো নাই, বউই তো নাই সে, আমি শ্বশুর বাড়িতে যাবো কেমনে?
আর ওর কাছে টাকা চাবো কেমনে? আর এর আগে তো আমি ইংল্যান্ডে লেখাপড়া করছি, ইংল্যান্ডে কাজ করছি, ওরা ছিল, মালয়েশিয়া ছিল, ওখানে ছিল, তাহলে এরপরে যাই আমি ওদেরকে ওর কাছে যাই 20 লাখ টাকা চাইলাম? অথচ এই মামলা হয়েছে, এই মামলা কোর্ট গ্রহণ করছে, এই মামলা কোর্ট গ্রহণ করে আমাকে সাজা দিতে। কেন? আওয়ামী জমানা, স্বৈরাচারের জমানা, আর উনি ছাত্রলীগের নেত্রী। এই ছাড়া আর কোনো কারণ আমি দেখি না। এটা তো একজন বিচারক লাগে না, এটা সাধারণ মানুষও বুঝে। একটা রাস্তার রিক্সা চালা যায়, সে ভাইও বুঝবে যে তালাক দিয়ে দিছে আগে তাকে, তারপরে এখন বলতে আমাকে যৌতুকের জন্য টাকা দাও। তালাকই হয়ে গেছে যেখানে। আচ্ছা, তারপরে আসো নেক্সট। এটা ওই পুরা এটা এই তালাকের এটা মামলায় আমার সাজা হয়েছে, এই সাজা আমার খাটতেও হয়েছে। নেক্সট নেক্সট, এটা সব ওই তালাকের এই যে মামলার এই কাগজ, যে তারে আমি যৌতুকের জন্য তাকে মারধর করছি 1/1/2012 তারিখে, 25/10/2011 তারিখে তালাক দিয়াও। দ্যাট ইজ ওয়ান। নেক্সট, মেডিকেল সেন্টার অকুপেশন। আমার চিটাগাঙে একটা মেডিকেল সেন্টার ছিল, এটা হয়েছে 2000, আমি করেছি 2003-2004 সালে আমি যন্ত্রপাতি কিনেছি। আমাদের ফার্স্টটা চলে গেল। প্রথমটা হলো প্রতারণা ও জালিয়াতি। এখানে 4টা কথা ছিল আমাদের এতে, যে দেখেন যুবলীগ, ছাত্রলীগ নেতা, যুবলীগ নেতার প্রতারণা, জালিয়াতি। ওই 2টা প্রতারণা, যে বিয়ের সময় নাম বদলাই দিয়া তারপরে তালাক দিবার পরে যৌতুকের জন্য আমি তাকে মারছি। দ্বিতীয়টা হলো ওই যে নির্যাতন, এর নির্যাতন। আর অর্থ আত্মসাৎ, এটা হলো আমার মেডিকেল সেন্টার। এই মেডিকেল সেন্টারটা আমি 2003-2004-এ যন্ত্রপাতি কিনে চট্টগ্রামে দাল্লা মেডিকেল সেন্টার নামে সেটা করছিলাম। পরে তার নামে শি ওয়াজ, আমার অ্যাজ মাই ওয়াইফ, শি ওয়াজ দ্য 40% শেয়ার হোল্ডার। আর আরেকজন ছিল আমার ছাত্র, ঢাকা মেডিকেল কলেজে পড়তো, সৌদি আরবিয়ান নাগরিক, আব্দুল্লাহ আমিন বশির আলী, সৌদি নাগরিক, এখান থেকে পাশ করছে। সৌদি আরবের ব্যবসা ধরার জন্য ওকে আমি পার্টনার রেখেছিলাম, উইদাউট ইনভেস্টিং এনিথিং। সে কোনো টাকা পয়সা দেয় নাই, সব টাকা পয়সা আমি দিচ্ছি। আমার ওয়াইফের নামে, এই হাসিনা মুমতাজের নামে করছিলাম। এইটার আমি যে পেমেন্ট করছি, এই প্রুফ গুলো এখানে আছে। তারপরে তালাকের পর সে এক পর্যায়ে দেখলাম যে ওই লোকটার সাথে তার একটা রিলেশন, অকওয়ার্ড একটা রিলেশন গড়ে উঠছে। দেন আই ডিভোর্স তার। সেই কারণে তাকে আমি ডিভোর্স দিচ্ছি 25/10/2011 তারিখে। তারপরে এখনো ওই ভদ্রলোকের সাথে তার এখনো খাতির আছে, থাকুক, এখন থাকলে তো সমস্যা নাই, কিন্তু আমার ওয়াইফ হিসেবে থাকলে সমস্যা আছে। দ্যাটস ওয়াই আই ডিভোর্স হার। এইখানে এগুলোর প্রুফ আছে, এবং এগুলো অনেকগুলো ব্যাংকের ডকুমেন্ট, ডাজ নট রিকোয়ার এনি সিগনেচার, ইট ইজ অটোমেটেড কম্পিউটার জেনারেটেড ডকুমেন্ট। দেখো একটা একটা করে। এটা একটা এগ্রিমেন্ট, এই এগ্রিমেন্ট ইনস্ট্রুমেন্ট কোম্পানির সাথে আমার হয়েছে নভেম্বর 2003 সালে। নেক্সট, এই যেখানে দেখা আছে, দিস এগ্রিমেন্ট ইজ মেড অন নভেম্বর 2003, দাল্লা মেডিকেল সেন্টার, 16 আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা। এই 16, এই জিনিসটা আপনারা একটু নোট করেন, যে 16 আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, এটা কোন জায়গায়? চিটাগং। নামটা কি? দাল্লা মেডিকেল সেন্টার। আচ্ছা, নেক্সট, এটা বাকি অংশ, এটা যন্ত্রপাতি কেনার। এই যে চেক দিছি আমি, চেকের আমার সিগনেচার দেখেন, মোহাম্মদ সালেউদ্দিন সাইদ এন্ড হাসিনা মুমতাজ, 8,39,000 টাকা। তারপরে 1 লাখ টাকা। নেক্সট, এটা ওরিয়েন্টাল ব্যাংক, যেটা আগে আলবারাকা ব্যাংক ছিল, সেটা ওরিয়েন্টাল ব্যাংক, তারপরে এখন হয়ে গেছে কি যেন আইসিবি ইসলামিক হয়েছে এখন। এই ব্যাংকের 3,39,000 টাকার চেক। নেক্সট, আমি দিচ্ছি, এটা আমার চেক, এগুলো সবগুলো আমার চেক। নেক্সট, সবগুলো আমার চেক। এটা হলো বায়োট্রেড ইন্টারন্যাশনাল, এই যে পাশের এটা সজন টাওয়ারে এদের দোকান, এদের তখন ইয়েতে ছিল, আপনার বিএমএ ভবনে ছিল, এখন সজন টাওয়ারে। এটা ওদের থেকে ইনস্ট্রুমেন্ট কিনছি আমি। আমার নাম দেখেন, ডক্টর মোহাম্মদ সালাউদ্দিন সাইদ, দাল্লা মেডিকেল সেন্টার নামে পেমেন্ট করছি আমি। নেক্সট 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 নেক্সট, এটা হলো লোন নিছি 21 লাখ টাকা, ওই যে আইসিবি ইসলামিক থেকে 21 লাখ টাকা লোন নিছি আমার অ্যাপার্টমেন্ট বন্ধক দিয়ে। এখন আমি যে অ্যাপার্টমেন্টে থাকি 2B, এই অ্যাপার্টমেন্ট। নেক্সট, এটা এই লোন নিবার 21 লাখ টাকার আছে, এই যে 21 লক্ষ টাকা লেখা আছে, 21 লক্ষ টাকা আইসিবি ইসলামিক গ্যারান্টি দেবে। নেক্সট, 21 লক্ষ টাকা বন্দোবস্ত পত্র, 21 লক্ষ টাকা লোন নিচ্ছে, এটা ওর সিগনেচার। আমার অ্যাপার্টমেন্টটা বন্ধক দিয়ে ওর নাম নিচে দাল্লা মেডিকেল সেন্টার 21 লাখ। নেক্সট, তার সিগনেচার। নেক্সট, 21 লাখ টাকা। নেক্সট, এটা উল্লেখ, সবগুলো উল্লেখ। নেক্সট নেক্সট
এখানে এটার এই যে ইনভেস্টমেন্ট লেজারের মধ্যে এখানে লেখা আছে, ওই যে নিচে ডান বাম পাশে, সেটা হলো এই যে এই অ্যাপার্টমেন্টটা যে বন্ধক দেওয়া হয়েছে ওটার এগেনস্টে তারা টাকা ডিসবার্স করছে। নেক্সট, এটা হলো রিপেমেন্ট প্ল্যান। এই যেখানে দিতে 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 আপনি দেখেন লাস্ট দিতে দিতে, এগুলো কিন্তু কম্পিউটার জেনারেটেড ডকুমেন্ট এগুলা। নেক্সট 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 নেক্সট, এইটাতে দেখেন লাস্টে দেখেন 0000 মানে এটা না আগে প্রিভিয়াস, এটা দেখেন, হ্যাঁ 0 মানে আমার সব টাকা দেওয়া হয়ে গেছে, 21 লাখ টাকা তাদের ইন্টারেস্ট সহ দেওয়া হয়ে গেছে। তারপরে উদ্বোধন করলো 11 ফেব্রুয়ারি 2005। কে উদ্বোধন করলো দেখাও? তারেক রহমান সাহেব, ফরাদ হালিম ডোনার, জিয়া রহমান ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডাইরেক্টর, তারেক রহমান সাহেব হলো জিয়া রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট, আমি হইলাম পিছনে আমার ছবিটা দেখা যাচ্ছে একদম পিছনে, তখন আমার দাড়ি ছিল না, চুলও পাকে নাই, কাঁচা চুল। খসরু ভাই, আমাদের নুর নবী স্যার, প্রফেসর নুর নবী হেলথের ডিজি ছিল। নোমান ভাই মারা গেছে, আল্লাহ ব্যস্ত নসিব করুক, পরশুদিন মারা গেছে। এটার তারিখটা হলো উদ্বোধন করছে এই তারেক রহমান সাহেব, ওনারা সহ। নোমান ভাই তখন খাদ্যমন্ত্রী ছিল, আর খসরু ভাই বাণিজ্য মন্ত্রী থেকে তার মাত্র চাকরি চলে গেছিল পেঁয়াজের দাম বাড়ার কারণে। খালেদা জিয়া আমরা চাকরি খেয়ে ফেলছিল, আপনাদের মনে আছে কিনা জানি না, আপনারা যারা একটু বয়স্ক আছেন তারা হয়তো জানতে পারবেন। 2004-এ ওনাকে আবার ইয়ে করে দিয়েছিল, বাণিজ্য মন্ত্রী থেকে ওনাকে ইয়ে করে দিয়েছিল। ওয়াহিদুল আলম সাহেবের চেহারা দেখা যাচ্ছে পিছনে, শাহাদাত বর্তমান মেয়র, চিটাগাং এর মেয়র। ওয়াহিদুল আলম সাহেব মারা গেছে, ফারজানা ওয়াহিদের বাবা। নেক্সট, এটা স্টেজের শুভ উদ্বোধন 11 জানুয়ারি 2005। পরেরটা তার একটু ক্লিয়ার আছে, এই যেখানে এই 11 ফেব্রুয়ারি 2005 শুক্রবার। এই লেখাটা কিন্তু একদম পরিষ্কার। আর এখানে ডোনার সাহেব আছেন, নোমান ভাই আছে, তারেক রহমান সাহেব আছে, আর ওটা হলো খুশির জামিল সাহেব, চিটাগাং এর সম্মিলিত পেশাজীবী পরিষদের সভাপতি। খুশির জামিল সাহেব উনি আমরা একটা কেস দিয়েছিলাম জাল্লা মেডিকেল সেন্টারের পক্ষ থেকে। এটা উনি উদ্বোধন করার কারণে 2009 সাল থেকে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, আমি তখন ওখান থেকে আউট হয়ে গেলাম। নেক্সট, এটা আরেকটা ছবি। হ্যাঁ, এইটা হলো এবার এই যে কোম্পানি রেজিস্ট্রেশন কখন হয়েছে, এটা তারিখটা ক্লোজ শটটা দেখাও। এই যে এখানে দেখেন 7 নভেম্বর 2005, 7 নভেম্বর 2005-এ কোম্পানি রেজিস্ট্রেশন হয়েছে। কিন্তু তারেক রহমান সাহেব উদ্বোধন করছে 11 ফেব্রুয়ারি 2005। তার আগে উনি উদ্বোধন করছে, কারণ সেন্টার হয়ে গেছিল তখন। সেন্টার হওয়ার পরে আব্দুল্লাহ বশির আলী, এই যে নেক্সট যাও, এখানে এই যে নামগুলো লেখা আছে, আব্দুল্লাহ আল আমিন বশির আলী, পিতা আমিন বশির আলী, সৌদি আরবিয়ান ন্যাশনাল। 2 নম্বরে হলো হাসিনা মমতাজ, ওয়াইফ অফ ডক্টর মোহাম্মদ সালাউদ্দিন সাইদ, হাউস নাম্বার, ফ্ল্যাট নাম্বার 2B, হাউস নাম্বার 28, রোড নাম্বার 15, ধানমন্ডি রেসিডেন্সিয়াল এরিয়া, ঢাকা। DRA লেখা আছে এখানে। তো আমার ওয়াইফ হিসাবে তার ছিল 40%, আব্দুল্লাহ সাহেবের ছিল 40%, তার ভাই ফরিদ আহমেদের ছিল 8%, 800 শেয়ার, আর আমার খালা একটা আর আমার বন্ধুর বোন, এই দুজনের 700, মানে 7%, 7%। এই কোম্পানিটা রেজিস্ট্রেশন হলো কখন? 7 নভেম্বর 2005। কিন্তু তারেক রহমান সাহেব এটা উদ্বোধন করছে 11 ফেব্রুয়ারি 2005। এই মহিলা পরে এই আব্দুল্লাহ সাহেবের সাথে একসাথে হয়ে আমার সেন্টারটা খেয়ে ফেলল। এটা প্রুফ আছে। নেক্সট দেখেন, এটা দেখেন সানওয়ে মেডিকেল সেন্টার কোন জায়গায়? 16 আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, একই অ্যাড্রেসে। 1 নম্বর কে? আব্দুল্লাহ আল আমিন বশির আলী। 2 নম্বর কে? মোহাম্মদ ফাহিম আহমেদ। এই হইল ওই হাসিনা মমতাজের ছোট ভাই। সে ওই চতুর মহিলা নিজের নাম দিল না, দিল তার ভাইয়ের নাম। আবার এখানে আরো আপনারা সাংবাদিক ভাই, আপনারা একটু করেন, আপনারা বিরক্ত হইয়ে না, জিনিসগুলো আপনি জিনিসটা তুলতে হলে আপনাদের একটু খাটনি করতে হবে। একটা জিনিস খেয়াল করেন, আগের ইয়েটাতে আব্দুল্লাহ সাহেবের নাম দিল, আগেরটাতে যাও। এখানে দেখেন আব্দুল্লাহ আলামিন বশির আলী, বাম দিকে সেকেন্ডটা হলো পিতার নাম হলো আলামিন বশির আলী, আল হিন্দাউইয়া, সৌদি আরবিয়া। এই আব্দুল্লাহ আমিন বশির আলী। পরেরটাতে আসো, আব্দুল্লাহ আমিন বশির আলী এখন সে বাংলাদেশি হয়ে গেছে। দেখেন এখানে ন্যাশনালিটি কি লেখা আছে, বাংলাদেশি। সৌদি আরবের কোন লোক বাংলাদেশি হয় কেমনে? বাংলাদেশের 40 লাখ লোক সৌদি আরবে কাজ করে, একটাও কি সৌদি হয়? হইতে পারে না। এখন এই বাংলাদেশে একজন লোক
তাকে সার্টিফাই করছে কে? ফাহিম আহমেদ, যে সে হলো বাংলাদেশি। সে হলো, ওই যে লেখা আছে দেখেন, প্রডিউস বাই মোহাম্মদ ফাহিম আহমেদ। ফাহিম আহমেদ বললো যে আব্দুল্লাহ আমিন বশির আলী বাংলাদেশি হয়ে গেছে। আর একই ঠিকানায় 16 আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, একই ঠিকানায় মেডিকেল সেন্টারের নামটা শুধু বদলাইয়া তাল্লা মেডিকেল সেন্টার থেকে তানয় মেডিকেল সেন্টার হয়ে গেছে। চতুরতাটা বুঝে নেবার, হাউ ক্লেভারলি দে হ্যাভ ডান দ্য থিং। নেক্সট, এই যে আবার এটা ক্লোজ শট দিলাম, প্রেজেন্টেড ফর ফাইলিং বাই মোহাম্মদ ফাহিম আহমেদ। সে সার্টিফাই করলো যে আব্দুল্লাহ আমিন বশির আলী এখন বাংলাদেশি। সে কে? সে হলো হাসিনা মুমতাজের ছোট ভাই, পিতা তবারকুল্লাহ, দুজনের পিতা তবারকুল্লাহ। নেক্সট, এটারই উল্টা পিঠটা। নেক্সট, এবার 3 নম্বর এতে আসেন, থার্ড, আরেকটা প্রতারণা। এটা দেখেন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের একটা চেকবুক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের চেকবুক, মোহাম্মদ সালাউদ্দিন সাইদ আমার একক নামে করা, অ্যাকাউন্ট নাম্বার 016239444701, মিলে কিনা দেখেন, অ্যাকাউন্ট নাম্বার হলো 016239444701। নেক্সট, সেম আরেকটা চেকবুক, তারিখটা দেখেন। নেক্সট, তারিখটা দেখেন 29/12/1996, ঠিক আছে? এবং এগুলো তখন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক প্রিন্ট করে দিত, 96 সালেও তারা প্রিন্ট করে চেক বই দিত। নেক্সট, তখনও আমি একা, মোহাম্মদ সালাউদ্দিন সাইদ, প্রিভিয়াস অ্যাকাউন্ট নাম্বার সেম 016239444701। নেক্সট, 016239444701, এখানে কি হলো? মোহাম্মদ সালাউদ্দিন সাইদ এন্ড হাসিনা মুমতাজ। ঠিক বলেছি কিনা, না মিথ্যা বলেছি? হ্যাঁ, ঠিক আছে না? তাকে আমি ঢুকালাম আমার সাথে, তুমি আসো 2001 সালে। নেক্সট, মোহাম্মদ সালাউদ্দিন সাইদ এন্ড হাসিনা মুমতাজ। নেক্সট, চেকের একটা কপি তার ভাইকে দেওয়া হয়েছে ব্ল্যাঙ্ক। এই চেক দিয়ে মামলা করছে আমার বিরুদ্ধে। তালাক দিবার পরে 2,78,00,000 টাকা এই ফরিদ আহমেদ আমার কাছে পাবে। এবং এই মামলায় আমার সাজা হয়েছে, এখানে দেখেন নাম কিন্তু দুইটা, চেকের ভিতরে দেখেন নাম মোহাম্মদ সালাউদ্দিন সাইদ এন্ড হাসিনা মুমতাজ, ঠিক আছে কিনা? কিন্তু এই মামলায় এটা যৌথ অ্যাকাউন্ট, এটা আমার একক অ্যাকাউন্ট ছিল, তাকে আমি আমার সাথে ঢুকেছি। কিন্তু যখন মামলা হলো, এই মামলায় শুধু আমি সাজা পাইলাম, 2,78,00,000 টাকা আমি দিতে হবে, হাসিনা মুমতাজ কিছু দিতে হবে না। কেন? কারণ মামলা করছে তার ভাই, তাকে এটা লাইবিলিটি থেকে অফ দেওয়া হয়েছে। কিন্তু কোর্ট কিভাবে দিল সেটা আমার প্রশ্ন ভাই। নেক্সট, সেম। নেক্সট, এটা আরেকটা মামলা করছে আমার বিরুদ্ধে। আপনারা দেখেন, ভাই তো আছেন এখানে, উনি আরো বুঝবেন ভালো মতো। এটা উকিলের, যেখানে উকিলের সিগনেচার লাগে, উকিলের সিল থাকতে হয়, উকিলের সদস্য নাম্বার থাকতে হয়, কোনো কিছু নাই, তারপরেও এই মামলা গৃহীত হয়েছে এবং এই মামলায় সাজা হয়েছে আমার। কেন? আমি বিএনপির লোক আর উনি ছাত্রলীগের নেত্রী। নেক্সট দেখেন, নেক্সট, এই দেখেন উপরে দেখেন, ওই যে উপরে কোনাকুনি যেটা, ওখানে দেয়ার শুড বি এ সিল স্ট্যাম্প অফ দ্য লয়ার, দেয়ার শুড বি মেম্বারশিপ নাম্বার নাই। দেখেন, এটা ক্লোজ শট দেখাইলাম। এই যে অ্যাডভোকেটের উপরে শুধু অস্পষ্ট একটা সিগনেচার, কিন্তু নামটা নাই তার। 1, 2 নম্বর কথা, তার কোনো স্ট্যাম্প নাই। 2, 3 নম্বর হলো তার কোনো সদস্য নাম্বার নাই। তারপরেও এই মামলা গৃহীত হয়েছে এবং এই মামলা সাজাও হয়েছে। নেক্সট, একই জিনিস দেখেন, উপরে কোনো সিল নাই, নিচে দেখেন কোনো সদস্য নাম্বার দেওয়া নেই। সদস্য নম্বর এটা স্লটই আছে, সদস্য নাম্বার দিবা, কিন্তু নাই। তারপরেও মামলা হয়েছে এবং সাজাও হয়েছে। নেক্সট, এটার ক্লোজ শট দেখাইলাম আপনাদেরকে। দেখেন সদস্য নম্বর লেখাই আছে, ক্ষমতাপ্রাপ্ত অ্যাডভোকেট মহোদয়গণ সদস্য নম্বর, দেখেন নাই। সদস্য নম্বর আছে কি এখানে? কোনো নাই। কিন্তু মামলাও হয়ে গেছে, সাজাও হয়ে গেছে, কারণ লীগ নেত্রী। একই জিনিস আরেকটা। নেক্সট, নেক্সট, একই জিনিস দেখেন, কোনো সিল নাই, সদস্য নাম্বার নাই, নামও নাই। নেক্সট, সেম। নেক্সট, এবার লাস্টেরটা এবং ফাইনাল, শেষ হয়ে গেছে প্রায়, আর 5-6 মিনিট লাগবে। এটা হলো ফাইনাল, এবং এটা একটু কঠিন আছে এই জিনিসটা, আপনারা বুঝতে হলে একটু মনোযোগ দিতে হবে। আমি জানি না তখন আপনাদের মনোযোগ এই হয়ে গেছে হয়তো, আর 5-7 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। এটা একটু